হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার নতুন ইউটিউব চ্যানেল গল্পের লাইব্রেরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। পড়ন্ত বেলায় যখন দুটি মানুষের নতুন একটি ছন্দে পথ চলা শুরু হয়, যেখানে তারা মনের ভিতরের চাপা পড়া ইচ্ছেগুলো নতুন করে বাঁচিয়ে তুলতে চেষ্টা করে, আজ তাদের জীবনেরই কিছু কথা নিয়ে শোনাতে চলেছে একটি মিষ্টি গল্প, অবসরে মিশরে। লেখিকা রূপা হালদার। বড় আবাসনের ছোট ফ্ল্যাটের এক চিলতে ব্যালকনিতে ফুলের টবগুলোই মায়ার সারাদিনের সঙ্গী। রোজ দুবেলা জল দেওয়া, গাছের শুকনো পাতাগুলোকে ফেলে পরিষ্কার করা, এইরকম হাজারো খুঁটিনাটি কাজের মধ্যে দিয়ে মায়ার দিন কেটে যায়। ব্যালকনির এক পাশে একটা হেলানো আরাম কেদারা আর একটা ছোট টিবুসের গোল টি টেবিল, অন্য পাশে একটা ছোট বেতের দোলনা। দোলনায় মায়ের একছত্র অধিকার। নিচে কমপ্লেক্সের সুইমিং পুলে বাচ্চাদের জলে দাপাদাপি দেখতে দেখতে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। দিগন্ত বিস্তৃত খোলা আকাশ, পূবের আলো উপছে পড়ছে ব্যালকনিতে। গাছগাছালির ফাঁকে ফাঁকে বড় বড় বাড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যতদূর চোখ যায়, দিকচক্রবালের রেখাটাও স্পষ্ট হয়ে ধরা দেয় তার চর্মচোখ। নীল আকাশ মিশেছে অসীম শূন্যতায়। ঠিক মনে হয় যেন সীমারেখার ওপারে সমুদ্রের অপার নীল জলরাশি ঢেউ তুলে পাড়ে এসে ভাঙছে, ঠিক জীবনের মতনই। এখানে স্বপ্নেরা ভিড় করে, আর চাঁদনি রাতের আলোয় ঢেউয়ে মায়ার স্বপ্নেরা ভাসতে থাকে এই এক টুকরো ব্যালকনি। রাতের তারাদের সাথেও রক্তবর্ণ মঙ্গলের সখ্যতা দেখতে দেখতে সময় কোথা দিয়ে কেটে যায়। এই ব্যালকনিটাই মায়ের পছন্দের আপন জগৎ। চোখ বুজে নিঃশ্বাস নেওয়া যায়। সকালে চায়ের কাপ নিয়ে এই ব্যালকনিতে স্বামী স্ত্রী দুজনে মুখোমুখি বসেন, হাতে খবরের কাগজ। একজন আরাম কেদারায় বসে নাকের ডগায় চশমা খাটিয়ে গম্ভীর মুখে রাজনীতিতে, আর একজন ফ্যাশন দুনিয়ার ছবিতে মনোনিবেশ করেন। এই দম্পতি খুব মজার মানুষ। মাঝে মাঝে একটু মন কষাকষি হলেও কেউ প্রকাশ্যে ঝগড়া বা মনোমালিন্য হতে দেখেনি। হয়তো কম্প্রোমাইজটা দুজনের তরফ থেকেই বেশি। এখানে বসেই তাদের যত রাজ্যের বেড়ানোর পরিকল্পনা, সব পরিকল্পনা যে বাস্তবায়িত হয় এমনটা নয়। মানুষ ভ্রমণেও আনন্দ আছে। আজ রবিবার, তাই একটু বেশি গল্প করার সময়। সকাল থেকেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আজ আর বাজারে দিতে ইচ্ছে করছে না। দেবলাকে আজ বাজারে পাঠিয়ে দাও মায়া। বুঝলে মায়া, রিটায়ারমেন্টের পর আবার মিশর বেড়াতে যাব তোমার সাথে। ততদিন ফ্ল্যাটের লোন, গাড়ির লোন শোধ হয়ে যাবে। মায়া বললেন, তুমি তো অফিসের কাজে মিশর ঘুরে এসেছো, তাহলে আবার কেন? অমিয় বাবা বললেন, ওখানেই তো কবি কেঁদেছেন ম্যাডাম। এত সুন্দর স্বপ্নের জায়গায় তোমায় ছাড়া ঘুরে এসেছি। তখনই ভেবেছিলাম তোমাকে নিয়ে আর একবার পিরামিডের সামনে দাঁড়াবো, আর একটিবার তোমাকে নিয়ে তুতেনখামেন, নেফারতিতি, ক্লিওপেট্রা, ফেরাউদের দেশে পাড়ি দেব। আঁচলের খুঁটে চশমা মুছতে মুছতে মায়া দীর্ঘশ্বাস ফেলে বলল, ইচ্ছা তো করে, কিন্তু স্বপ্ন দেখতে বড় ভয় হয় অমিয়। স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে। বলতে বলতে অমিয়র চোখের সামনে যেন ভেসে উঠেছে রাতে নীলনদের অসংখ্য ভেসে আসা স্মৃতিগুলি। গল্প করতে করতে অনেক বেলা হয়ে গেল। কলিং বেল বাজছে। মায়া হাসতে হাসতে দরজা খুলতে গেল। বাকিটা পরে শুনবো আমিও। মহারানী বাজার দিয়ে চলে এসেছে মনে হচ্ছে। দরজা খুলতে খুলতেই দেবলা গজগজ করে ঝড়ের গতিতে রান্নাঘরের দিকে চলে গেল। বাজারের জিনিসে আগুন গো মাসিমা। মাছের বাজারেও তো তেমন জুৎসই কোনো মাছ পেলুমনি। কি খাবে মানুষ? আর তোমার ওই কুলেখাড়া গোটা বাজার হন্নি হয়ে খুঁজলুম, পেলুম।
কখন রান্না করব? ওরে থাম তুই, চা রুটি খেয়ে তারপর কাজে হাত দে। কি রান্না হবে? দেবলাকে বলে মায়া স্নানে গেল। মায়া স্নান সেরে বাথরুম থেকে বেরোলে অপূর্ব একটি মিষ্টি গন্ধ ছড়িয়ে যায় ঘরের আনাচে কানাচে। স্নান সেরে মায়া ঠাকুর ঘরে পুজো করতে গেছে। ধূপের গন্ধে সারা বাড়ি যেন পবিত্রতায় ভরে গেছে। শাক বাজানো হলে বুঝতে হবে যে এতক্ষণে পুজো শেষ হলো। তুলসী গাছে জল দিয়ে মায়া আর একটা চেয়ার টেনে রোদপিট করে অমিয়র মুখোমুখি বসলো। সামনের মাসে আমার রিটায়ারমেন্ট মা। দেখতে দেখতে এতগুলো বছর কোথা দিয়ে কেটে গেল, নিজের দিকে তাকাবার সময়ই পাইনি। সারা জীবন অফিস অফিস করে পাগলের মতো ছুটে বেরিয়েছি, আর ছেলেকে প্রতিষ্ঠিত করার পেছনে ছুটেছি। তোমার কোনো চাহিদা ছিল না বলে টেনশন মুক্ত হয়ে কাজ করতে পেরেছি। আর কখন যে সিনিয়র সিটিজেন হওয়ার দোরগোড়ায় এসে পড়েছি খেয়ালই করিনি। তোমার মনে পড়ে একটা 14 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, একটা মিড সেফ আর একটা পাম স্টোভ দিয়ে আমাদের সংসার জীবন শুরু করেছিলাম। আর ছিল দু চোখে স্বপ্ন। আমি ভাবছি স্টাজ বাজানোটা আবার শুরু করব। অনেকদিন চর্চা নেই, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, পরে ঠিক হয়ে যাবে। মায়া শুনে আনন্দে লাফিয়ে উঠে বলল, সত্যি অমিয়? খুব ভালো হবে। কি ভালো যে বাজাতে। আর আমরা অবসর জীবনে শুধুই ঘুরে বেড়াবো। সিনেমা, ডোভারল্যান্ড, সঙ্গীত সম্মেলন, নন্দন, রবীন্দ্র সদন চত্বর চষে বেড়াবো। এতদিনে সময়ের অভাবে না পাওয়ার তালিকায় যা যা ছিল সব সুদে আসলে উসুল করব। তবে তোমাকে নিয়ে মিশর যাত্রা আমার অবসর জীবনে প্রথম উদযাপন হবে মায়া। মায়া একটু লজ্জাই পেল। আচ্ছা, সে হবে ক্ষণ। এখন ওঠো তো দেখি, স্নানে যাও। আমি ততক্ষণে ভালো এসরাজ টিচারের খোঁজ করি। আহা, সে তো এখন দেরি আছে। কিসের দেরি? শুভ প্রচেষ্টা ফেলে রেখে লাভ নেই। তারপর আজ নয় কাল করতে করতে ব্যাপারটা পিছিয়ে যাবে। একদিন ভোরবেলায় মায়া ঘুম ভেঙে দেখে পাশে অমিও নেই। ভাবলো নিশ্চয়ই বাথরুমে গেছে। আকাশে আবির রং ছড়িয়ে সূর্যদেব উঁকি দিচ্ছেন। ঘুমন্ত নগরীর তখনও ঘুম ভাঙেনি। ঘুম জড়ানো চোখে কয়েকবার অমিয় অমিয় করে ডাকলো, কিন্তু সাড়া না পেয়ে আবার ঘুমিয়ে পড়ল মায়া। আধো ঘুম আধো জাগার মধ্যে কোনো সাড়া শব্দ না পেয়ে আবার পাশের ঘর, ব্যালকনি, বাথরুমে ঘুরে দেখে কোথাও নেই। সদর দরজা ভেজানো দেখে চমকে ওঠে মায়া। এরকম কোনোদিন না বলে সদর দরজা খুলে কোথাও তো যায় না আমিও। ডাকতে ডাকতে ছাদের দরজা খোলা আছে কিনা দেখতে গিয়ে ওপরে গিয়ে দেখে এসরাজে ভোরের ভৈরবীতে সুর তুলে মগ্ন হয়ে অমিও একটানা বাজিয়ে যাচ্ছে। কেমন সমাহিত হয়ে গেছে কোমল রে, কোমল ধাতে। সুর ছড়িয়ে পড়েছে উষা লাগলের মিঠে বাতাসে। পায়রাগুলো কার্নিশে বকম বকম ছেড়ে শান্তভাবে কেমন তন্ময় হয়ে বসে আছে। নিস্তব্ধ চারিদিক, শহরের ঘুম তখনও ভাঙেনি। ভোরের নরম লালচে আলোয় অমিয়র মুখটা কি অপূর্ব নির্মল লাগছিল। এটাই প্রকৃত ব্রাহ্ম মুহূর্ত, পরমেশ্বরের সাধনার আদর্শ ক্ষণ। এ দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেছিল মায়া। অমিয়কে না ডেকে পিছন থেকে আস্তে আস্তে পাশে গিয়ে চোখ বন্ধ করে বসলো মায়া। কি অপূর্ব অনুভূতি! আজ অমিয়র কর্মজগতের শেষ দিন, তাই কি একটু আবেগতাড়িত হয়ে পড়েছে? হয়তো তাই। মনের ভেতরে নিজের সাথে নিজের দ্বন্দ্বের খবর কে রাখে? মানুষকে ওপর থেকে বোঝা যায় না যে মনের ভেতর কি অসম্ভব লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে সে। মনোজগতের খোঁজ কে রাখে? আর সেজন্যই আমরা মানুষকে ওপর থেকে দেখে সহজেই বিচার করে ফেলি। ধীরে ধীরে সকাল হচ্ছে। আমিও চোখ খুলে দেখে পাশে বসে আছে মায়া। দুজন দুজনের দিকে তাকিয়ে কি যেন বোঝার চেষ্টা করলো। আজ অফিসের গাড়িটা
অন্য দিনের তুলনায় বিকেলে একটু তাড়াতাড়ি ফিরল। ফুলের বোকেতে ভরে গেছে গাড়ির ডিকি। মায়ের দরজা খুলে অপেক্ষা করছে অমিয়র জন্য। অমিয় ভেতরে ঢুকে অবাক হয়ে গেছে। মায়া 7টি গোলাপের তোড়া অমিয়র হাতে তুলে দিয়ে হ্যাপি রিটায়ার্ড লাইফ, নিউ লাইফ ইজ বিগিনিং উইশ করল। চাকরি জীবনের স্মৃতিচারণায়, গানে, গল্পে এস্টাজি একান্ত নিজেদের মতন করে অপূর্ব সন্ধ্যা কাটল তাদের। সকাল থেকে অমিয় 4 ল্যাপটপ নিয়ে বসেছে। আজ থেকে অন্যরকম রুটিন। খবরের কাগজ পড়ারও তাড়া নেই, অফিসে বেরোবারও তাড়া নেই, ফাইলের চাপ নেই, বসের ভদ্রভাবে হুমকিও নেই। খুব হালকা লাগছে। অমিয় এখন দিন দিন নিজেকে গুটিয়ে নিচ্ছে, নিজেকে ধীরে ধীরে গৃহবন্দী করে ফেলেছে। আগে একেবারেই এরকম অমিশুকে ছিল না সে। এখনো অবসর জীবনের সাথে ঠিক মানিয়ে নিতে পারিনি। বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছানোর আগে মায়া একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে জোর করে নিয়ে গেল অমিয়। ডাক্তারবাবু বললেন, ওনার একটা চেঞ্জ দরকার, আপনারা বরং কোথা থেকে একটু ঘুরে আসুন কদিনের জন্য। পরের দিন অমিয় ল্যাপটপ নিয়ে বসেছে কায়রোর টিকিট অ্যাভেলেবেল আছে কিনা দেখতে। সত্যি আমরা মিশর যাব ভাবতে পারছি না, তবে আর কটা দিন পরে গেলে হতো না? দুজনের বয়স হচ্ছে, আর কত পরে? একজন অসুস্থ হলেই সব স্বপ্ন শেষ। তাই শুভস্য শীঘ্র, বুঝলেন ম্যাডাম? মায়ের বেড়াতে যাওয়ার চেয়ে অমিয়র পূর্ণ ছন্দে ফেরায় বেশি আনন্দ হচ্ছে। অমিয়র উৎসাহ দেখে মায়া খুব খুশি। আমার ছোটবেলার ইতিহাস বইতে পড়া স্বপ্নের দেশে পাড়ি দিয়ে আমার প্রথম বিদেশ যাত্রা শুরু হবে। পৃথিবীর অষ্টম আশ্চর্যের এক আশ্চর্য মিশরের পিরামিডকে স্বচক্ষে দেখব। আমার স্বপ্নগুলো বাস্তবের মাটিতে নেমে এসেছে। আমি জাস্ট ভাবতে পারছি না। আচ্ছা, এখন থেকে এত লাফিও না। আগে ফ্লাইটের টিকিট অ্যাভেলেবেল আছে কিনা দেখি। সবই তো আমাদের লাস্ট মোমেন্টে ঠিক হয়, আর টিকিট পেতে বড্ড বেগ পেতে হয়। আমরা এখান থেকে এমিরেটস এর ফ্লাইটে যাব ভাবছি। এমিরেটস এর ফ্লাইটে দুবাই হয়ে কায়রো যায়। এক রাত দুবাইয়ের হোটেলে রেখে ওরাই ভোরে বাসে করে যাত্রীদের দুবাই এয়ারপোর্টে পৌঁছে দেয়। ও বাবা, এমিরেটসের ফ্লাইটের টিকিটের তো অনেক দাম শুনেছি। ঠিকই শুনেছ, তবে অনেক আরাম। সময় চলে নিজের ছন্দ। দেখতে দেখতে যাবার দিন উপস্থিত। সকাল থেকেই মনে মনে উত্তেজনায় টকবক করে ফুটছে মায়া। একে প্রথম বিদেশ যাত্রা, তাতে আবার মিশর। পাসপোর্ট, ভিসার কাগজপত্র সব গুছিয়ে হ্যান্ডব্যাগে নিয়েছে। অমিয় লাস্ট একবার সব লাগেজ চেক করে নিল। ইন্টারন্যাশনাল ফ্লাইট ছাড়ার অন্তত 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। সেই মতো ওরা বেশ খানিকটা আগে এয়ারপোর্টে পৌঁছে গেল। রাতে আলোকমালায় সজ্জিত আলোকনগরী দুবাইকে প্লেন থেকে অপূর্ব লাগছিল। প্লেন ল্যান্ড করার পর এয়ারপোর্টে অনেক কিছু ফর্মালিটিস আই চেকিং করতে করতে বেশ অনেকটা সময় চলে গেল। দুবাই এয়ারপোর্টসটা আধুনিকতায় মোড়া, সুবিশাল চোখ ধাঁধানো ঝকঝকে সুন্দর। এমনকি এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যাওয়ার জন্য বাস আছে। এত বড় এরিয়া নিয়ে তৈরি। এয়ারপোর্টের বাইরে এমিরেটসের বাস দাঁড়িয়ে আছে যাত্রীদের হোটেলে পৌঁছে দেবে বলে। যেহেতু কানেক্টিং ফ্লাইটে 6-7 ঘন্টা পরে আছে, তাই এমিরেটস কর্তৃপক্ষ যাত্রীদের বিশ্রাম নেওয়ার জন্য হোটেলের ব্যবস্থা করে। লাগেজ থ্রো করা আছে, তাই ওরা শুধু হ্যান্ডব্যাগ নিয়ে বাসে করে রাজকীয় হোটেলে এসে পৌঁছালো। সারাদিন বেশ ধকল যাচ্ছে, তাই তারা ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়ল। কারণ পরের দিন ওদের কায়রোর মর্নিং ফ্লাইট ধরতে হবে। ওরা তাড়াতাড়ি রেডি হয়ে রওনা দিল এয়ারপোর্টের দিকে। দুবাইয়ের ঘুম তখনও ভাঙেনি। বিশাল বিশাল গগনচুম্বী হাইরাইজ বিল্ডিংগুলো রাত জাগা আলস্য নিয়ে দাঁড়িয়ে আছে। ফ্লাইওভারের জালে জড়িয়ে জড়িয়ে দুবাইয়ের জমজমাট এয়ারপোর্টে পৌঁছালো ওরা। চেকিং করে বোর্ডিং পাস নিয়ে সিকিউরিটি চেক করে ঠিক সময় বোর্ডিং শুরু হলো। এবার শুরু হলো প্রকৃত মিশর যাত্রা।
ফ্লাইট টেক অফ করার আগে অমিয় আইজাদকে ফোন করে নিল। আইজাদ কায়রোর এয়ারপোর্টে থাকবে। গল্প করতে করতে এমিরেটসের ফ্লাইট কায়রোর মাটি স্পর্শ করল। সব ফর্মালিটিস সেরে লাগেজ নিয়ে ওরা এয়ারপোর্টের বাইরে বেরোতেই দেখল অনেক লোক নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে। এদের ভিড়ের মধ্যে অমিয়র নাম লেখা প্ল্যাকার্ডটি মায়ের চোখে পড়তেই অমিয়কে ডেকে দেখালো। সত্যি মায়া, ভাগ্যিস তোমার চোখে পড়ে। হ্যালো আইজাদ, হ্যালো হ্যালো। চিৎকার করতে করতে আইজাদ দেখতে পেয়ে তাড়াতাড়ি এগিয়ে এসে, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং ম্যাডাম। মায়া একটু মাথা ঝুঁকিয়ে, গুড ইভিনিং। গুড ইভিনিং, হাউ আর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি আইজাদ? ওয়েল স্যার। ওয়্যার আর ইউ স্টেইং? রেমিসেস, হিলটন। Okay, sir. I will meet with you again. This cab will stay always with you. If any problem arise, you will call me. In that case, you will do not hesitate, sir. ওকে, থ্যাংক ইউ। আইজাদও ওদের সাথে হোটেল পর্যন্ত গেল গাড়িতে। নতুন দেশ, প্রাচীন শহর, লোকজন, ভাষা, পরিবেশ, পোশাক আশাক দেখতে দেখতে মায়া হোটেলে পৌঁছে গেল। বিলাসবহুল হোটেলের রামিসেস হিলটনে ঢুকে মায়া মুগ্ধ হয়ে গেছে। মুগ্ধ হওয়ারই কথা। দারুণ লোকেশন। এর আগে কোনোদিনও এত বড় হোটেলে সে ওঠেনি। ওদের 30তম ফ্লোরে ঘর অ্যালার্ট হয়েছে। হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হতে গিয়ে মায়া দেখে অগুন্তি নানান সাইজের টাওয়েল, বিভিন্ন পাত্রে রাখা সুগন্ধি অ্যারোমেটিক অয়েল, ল্যান্ড ফোন, টিভি, মিউজিক সিস্টেম, বিভিন্ন ম্যাগাজিন সমেত ম্যাগাজিন র্যাক আর বিশাল বাথটব। মায়া তো দেখে অবাক। ফ্রেশ হয়ে মায়া ইলেকট্রিক কেটলিতে নানা ধরনের চায়ের পাউচের মধ্যে থেকে একটি বেছে নিয়ে 2 কাপ চা বানিয়ে ব্যালকনিতে দাঁড়াতেই চোখের সামনে শুধু মুগ্ধতার মুগ্ধতা। ফ্লাইওভারের জালে চলন্ত গাড়ির আলোকমালা কি অপূর্ব লাগছে। আর মায়ার ছোটবেলার বইয়ের পাতায় পড়া সেই নীলনদের জলে আলোর ঢেউ এসে পড়ে কি অসাধারণ মনোমুগ্ধকর মায়াবী লাগছে। সারাদিনের ক্লান্তি কোথায় উবে গেল। এ যে আরব্য রজনীর দেশ। সকাল থেকে ধকল যাচ্ছে, তাই একটু তাড়াতাড়ি ডিনার করতে গেল ডাইনিং হলে। কত ধরনের খাবার যে ধরে ধরে সাজানো, গুণে শেষ করা যাবে না। মা ঘুরে ঘুরে ওয়েস্টার্ন, আফ্রিকান, এশিয়ান ডিশ দেখে শুনে পছন্দ মতো খাবার খেয়ে ঘরে ফিরে এলো। অন্যদিন অন্য কোনো কন্টিনেন্টাল ডিশ ট্রাই করা যাবে। পরের দিন ভোরবেলায় মসজিদের আজানের সুরে ঘুম ভেঙে গেল মায়ার। বাইরে বেশ ঠান্ডা। নতুন জায়গায় ঘুম আসছে না। কায়রোতে ভোর 4টে মানে ইন্ডিয়াতে সকাল 7:30। চাদর জড়িয়ে মায়া ব্যালকনিতে গিয়ে বসলো। জনমানবহীন ফ্লাইওভারের আলোকস্তম্ভগুলো কেমন রাত জাগা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। সন্ধ্যের সেই চঞ্চলতা নেই। তখনও আলো জ্বলছে ফ্যাকাশে হয়ে। নীল নদের জল বইছে শান্ত স্নিগ্ধভাবে। কোনো কোলাহল নেই। নীল নদের মাঝখানে একটি সুন্দর ফোয়ারা থেকে অবিরত নিরলসভাবে জল ঝরে পড়ছে। এই নীলনদ মিশরের মরুভূমির একমাত্র প্রাণভোমরা। আজ শুধু তেহরি স্কোয়ার ওদের গন্তব্য। এই তেহরি স্কোয়ার শহরের প্রাণকেন্দ্র। একে ঘিরে মিশরের অন্যান্য ইতিহাস দেখা যায়। একটু ঘোরাঘুরি করে ওরা দুপুরবেলা হোটেলে পৌঁছে গেল। আজ বিকেলে কায়রো টাওয়ার দেখতে যাওয়া হবে। মার অনেক দিনের শখ ছিল ওই টাওয়ার থেকে সূর্যাস্ত দেখায়। কায়রো টাওয়ারের উচ্চতা 600 ফুটের মতো। উপর থেকে পাখির চোখ দিয়ে পুরো কায়রো শহরটা দেখার লোভ কি সামলানো যায়? টপ ফ্লোরের নিচের ফ্লোরে ঘূর্ণায়মান রেস্তোরাঁ আছে। আজ ওখানেই তারা ডিনার করবে, সেরকমই প্ল্যান আছে। নতুন একটা অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে। 60 ইজিপসিয়ান পাউন্ড দিয়ে টিকিট কেটে ওরা লিফটে চেপে একদম ভিভার্স ডেকে চলে গেল। সূর্য ধীরে ধীরে পিরামিডের গায়ে কমলা রং ছড়িয়ে অস্ত চলে যাচ্ছে। দূরে গিজার পিরামিডও দৃশ্যমান। 360 ডিগ্রি
প্যানোরামিক ভিউ ওপর থেকে অসাধারণ লাগছিল প্রাচীন শহর কায়রোকে। একে দেখছি আমি, এ যেন স্বর্গ নেমে এসেছে ধরাতলে। ধীরে ধীরে সন্ধ্যা নামছে, যেন গতিমান সভ্যতা। দূর থেকে নীলনদের বুকে ভেসে বেড়ানো বিলাসবহুল বজ্রাগুলোকে দীপাবলির রাতে গঙ্গায় ভাসমান প্রদীপের মতো লাগছে। অপূর্ব শোভা, অনবদ্য রূপ, তাই না আমিও? ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কেটে গেল। এরপর ওরা ঘূর্ণায়মান রেস্তোরাঁতে ডিনার করতে ঢুকল। সেও এক বিরাল অভিজ্ঞতা। প্রতি ৭৫ মিনিটেই রেস্তোরাঁটি পুরো ঘোরে, কাজেই সব দিক থেকে কায়রো শহরকে দেখা যায়। ধীরে ধীরে ঘুরতে ঘুরতে ডিনার করাটা বেশ থ্রিলিং। চমকের পর চমক। আজ দিনটা দারুণ কাটলো, কি বলো আমিও? হ্যাঁ, গতবার এটা দেখার সুযোগ পাইনি। যাক, তোমার দৌলতে কায়রোটা আর দেখা হয়ে গেল। আগামীকাল ওদের সারাদিন কাটবে গিজার পিরামিড কমপ্লেক্সে, যে জন্য মায়া মিশর বেড়াতে আসা। পরের দিন সকালে আইজাদ যথাসময়ে গাড়ি নিয়ে এসে হাজির। ওরা 10টা নাগাদ ব্রেকফাস্ট করে গিজার পিরামিডের উদ্দেশ্যে রওনা দিল। কায়রো শহর থেকে 19 থেকে 20 কিলোমিটার দূর হবে। ক্রমশ শহর ছেড়ে মরুভূমির বুক চিরে ওদের গাড়ি চলছে। বাড়িগুলোতেও প্রাচীনতার ছাপ। দু একটা খেজুর গাছ ছাড়া শুধু দুধু প্রান্তর। তারপর এসে গেল গিজা মালভূমি। মরুভূমির রুক্ষ প্রান্তরে সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর 7ম আশ্চর্যে সবচেয়ে প্রাচীন এক আশ্চর্যই মিশরের পিরামিড। গাড়ি একটা ছোট শহর গিজাতে এসে থেমে গেল। এখান থেকে ঘোড়ার গাড়ি বা ঘোড়ার পিঠে করে পিরামিড কমপ্লেক্সে যেতে হয়। দু চোখে শুধু বিস্ময়। পিরামিডকে ছুঁয়ে দেখার বাসনা আজ পূর্ণ হবে মায়ার। প্রাচীন মিশর শাসন করত ফারাওরা। মিশরীয় শাসক বা রাজাদের ফারাও বা ফিরাউন বলা হয়। তাদেরকে মৃত্যুর পর কবর বা সমাধি দেওয়ার জন্য পিরামিড তৈরি করা হতো। মিশরে পিরামিডের মধ্যে সবথেকে বড় ও আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যা খুফুর পিরামিড বলেও পরিচিত। এটা তৈরি করতে 1 লাখ শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে প্রায় 20 বছর সময় লেগেছিল। বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে তৈরি। এই পাথরগুলো দূর দূরান্তের পাহাড় থেকে আনা হয়েছিল। অদ্ভুত এই গঠনশৈলী। পাথরের ওপর পাথর দিয়ে তৈরি 4000 বছরের পুরনো এক সমাধিতে একটি ছবি আঁকা আছে, যে এক বিরাট পাথরখণ্ডকে স্লেজে করে সরানো হচ্ছে। বহু মানুষ দড়ি দিয়ে সেই স্লেজ টেনে নিয়ে যাচ্ছে, আর একজন বালিতে জল ঢালছে যাতে ঘর্ষণ প্রায় অর্ধেক হয়ে যায়। এভাবেই 2.5 টন ওজনের এক একটা ব্লক নিয়ে যাওয়া হয়েছিল। গাইডের কাছে পিরামিড তৈরির ইতিহাস জেনে আরও ভালো লাগছিল। সত্যি অবাক হতে হয় ভেবে যে তখন চাকা বা যন্ত্র আবিষ্কার হয়নি, অথচ কিভাবে বড় বড় পাথরখণ্ড টেনে আনলো এবং একটার পর একটা সাজালো। মিশরের সবটাই বিস্ময়। গিজাতে 3টে পিরামিড আছে, খুফু, খুফুরু ও মেনকৌরের পিরামিড। সবচেয়ে বড় পিরামিডটা হলো খুফুর পিরামিড, যিনি ফারাও হওয়ার পর সম্ভবত প্রথম পিরামিড তৈরি করেছিলেন। 147 মিটার উচ্চতা বিশিষ্ট এই পিরামিডটা বিশ্বের 7ম আশ্চর্যের এক আশ্চর্য। এই পিরামিডের সামনে স্ফিংস নামক মূর্তি আছে, যার দেহটা সিংহের মতো আর মাথাটা মানুষের। দ্বিতীয় পিরামিডটা খুফুর ছেলে খাফরে তৈরি করেছিল। তৃতীয়টা খাফরের ছেলে মেনকৌরে তৈরি করেছিল। এটা অপেক্ষাকৃত ছোট, আর ওদের মৃতদেহ মমি করে রাখা হতো এই পিরামিডের মধ্যে। মিশরীয় রাজাদের ধারণা ছিল মৃত্যুর পরও তাদের আত্মা বেঁচে থাকে, কাজে পরবর্তী জীবনে যাতে কোনো সমস্যা না হয়, জীবনটাকে যাতে উপভোগ করা যায়, সে চিন্তাই অস্থির থাকত। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো, এই কাজে গুরুত্ব তত বেশি বেড়ে যেত। প্রত্যেকেই চাইতেন বিশাল আয়তনের হোক তার সমাধিক্ষেত্র। সমাধিক্ষেত্র হলো মৃতের আত্মার ঘর। মিশরীয়রা মনে করতেন
মৃতদেহ টিকে থাকার উপর নির্ভর করে আত্মার বেঁচে থাকা বা ফিরে আসা। সেই কারণেই মৃতদেহ সংরক্ষণের উদ্দেশ্যে মমি তৈরি করত বিশেষ পদ্ধতিতে। আত্মার বেঁচে থাকার জন্য চাই প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার সবই ওই মৃতদেহের সাথে পিরামিডে দিয়ে দিত। সমাধিস্তম্ভের প্রধানের দায়িত্ব ছিল দস্যুদের হাত থেকে মৃতদেহ আর মূল্যবান সামগ্রী রক্ষা করা। তুতিনখামেনের মমি কায়রো মিউজিয়ামে রাখা আছে। ভাবলে বিস্মিত হতে হয় যে সেই যুগে কিভাবে মানুষ মমি তৈরির কৌশল শিখেছিল। তুতিনখামেনের পিরামিডে প্রচুর ধনসম্পত্তি পাওয়া গেছে। ভিতরে ঢোকার দুটি দরজা, একটা বন্ধ আর একটা খোলা, কিন্তু নিচু হয়ে ঢুকতে হবে প্রায় হামাগুড়ি দিয়ে, তাই অমিও ভেতরে আর ঢুকতে চাইল না। ওখানে কোনো মমি বা সম্পত্তি কিছুই এখন নেই। সব মমি কায়রো মিউজিয়ামে রাখা আছে। মায়া চলল পিরামিডের অন্দরে। টিকিট কেটে 4-5 জন এক হলে গাইড ওদের নিয়ে ছুটল। সুড়ঙ্গের ভেতরে ঢুকে কিছুটা হাঁটার পর টের পেল সুড়ঙ্গের উচ্চতা 4 ফুটের মতো হবে। এর প্রস্থ এমন যে একজন লোক কেবল হামাগুড়ি দিয়ে যেতে পারবে, পাশ দিয়ে কেউ যেতে পারবে না। কিছুক্ষণ যাওয়ার পর পুরো অন্ধকার, গাইডের টর্চের আলোয় ভরসা। ভয় পাচ্ছে এবার মায়া, যদি অক্সিজেনের সমস্যা হয়, ফেরত আসার কোনো উপায় নেই। হাঁটতে হাঁটতে টের পাচ্ছে একটা র্যাম্পের ওপর দিয়ে পার হচ্ছে আর ক্রমশ ওপর উঠে যাচ্ছে। একসময় একটা চাতালের মতো জায়গায় এসে পৌঁছালো তারা। এখানে মাথা তুলে দাঁড়ানো যায় এবং আলোর ব্যবস্থাও আছে। এখান থেকে আরো 3টে পথ চলে গেছে। এখানে যে কোনো শব্দ উচ্চারিত হলে সমান তীক্ষ্ণতায় তা প্রতিসরিত হয়ে প্রতিধ্বনি সৃষ্টি হয়। খুফুর একটা পাথরে বানানো খালি কফিন আছে। এই জায়গাটা বেশ চওড়া। একসময় এখানে 142 ফুটের লম্বা সুগন্ধি কাঠের নৌকা পাওয়া যেত। টুকরো টুকরো কাঠ জোড়া দিয়ে সেটি বানানো। খুফুর ছেলে নৌকাটি তার বাবার সমাধিতে রেখেছিল, যাতে তার মৃত বাবা নৌকা করে স্বর্গে যেতে পারে। চেম্বারে আইভরি দিয়ে তৈরি খুফুর একটা মূর্তি পাওয়া গেছে। এখানেই পিরামিডের শীর্ষ চূড়ার বিন্দু ঠিক নিচে রাখা হতো মমি। সেখানে রাখা হতো মূল্যবান রাজকীয় তৈজস পাত্র, সবই সোনা মণি মুক্তোর তৈরি। এখন আর কিছুই নেই। কিছুটা যাওয়ার পর মায়া একটি ঢালু পথ বেয়ে নিচে নেমে এলো। বেরিয়ে দেখে অমিও টেনশন মুখে দাঁড়িয়ে আছে। কি ইতিহাস চাক্ষুষ করলাম! প্রতিটি দেয়ালে হাইরোগ্লিফিক লিপিতে খোদাই করা অজানা রচনাবলী। হোটেলে ফিরে সব বলবো তোমাকে। ভাগ্যিস জেদ করে সাহস নিয়ে গিয়েছিলাম। ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেল। ওরা টিকিট কেটে স্ফিংসের কাছে গেল। একটু পরেই শুরু হবে লাইট অ্যান্ড সাউন্ড শো। স্ফিংস খুফুর পিরামিডের সামনে। মাথাটা মানুষের, কিন্তু দেহটা সিংহের আকৃতি। স্ফিংস হলো পিরামিডের প্রহরের প্রতীক। স্ফিংসের গায়ে লেজের আলো ফেলে পিরামিডের ইতিহাস, মমি স্ফিংসের ইতিহাস ইংরাজিতে বলছিল। শুনলে গায়ে কাটা দেয়। অবাক হতে হয় এই ভেবে যে খ্রিস্টপূর্ব 5000 বছর আগে মানুষ শত সহস্র প্রতিবন্ধকতা পেরিয়েও চিন্তাধারার এত অ্যাডভান্স ছিল। গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। লাকিলি ওরা ইংলিশ শোটা পেয়েছিল। এছাড়া আরবি, জার্মান ভাষায় হয়। দেখতে দেখতে রাত হয়ে গেল। অনেক জিজ্ঞাসা ও বিস্ময় নিয়ে ওরা হোটেলে ফিরে এলো। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ল। ওদের হোটেল থেকে কায়রো মিউজিয়াম হাঁটা পথ। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে 11টা নাগাদ ওরা হেঁটে মিউজিয়ামে গেল। টিকিট কেটে মিউজিয়ামে ঢুকে সেখানে বিভিন্ন রকম জিনিসপত্র তারা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বিভিন্ন পাথরের স্ট্যাচু, পেন্টিং, সোনার পাত্র, মুখোশ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র, সেই সময়কার তৈরি পাথরের অপূর্ব ভাস্কর্য। সবচেয়ে আকর্ষণীয় ছিল মমির ঘর। সেখানে গিয়ে তুতেনখামেনের মমিটা দেখার সবচেয়ে বেশি উৎসাহ ছিল। তুতেনখামেনের মমির সাথে প্রচুর পরিমাণে সোনার গয়না,
সিংহাসন, সোনার খাট, মূল্যবান তৈজসপত্র, বিভিন্ন জিনিসপত্রই মিউজিয়ামে রাখা আছে। তুতেনখামেনের অপূর্ব কারুকার্যময় সোনার ডেথ মার্কস বা মৃত্যু মুখোশটা দেখার মতো ছিল। এই কদিনে যেন টাইম মেশিনে 5000 বছর পিছনে চলে গেছিলাম। ইতিহাসের ঘোরে কোথা দিয়ে কেটে গেল দিন। রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। তুমি না আনলে আমার এই জীবনে অনেক ইতিহাস অজানা অদেখা হয়ে থেকে যেত। এবার চলো, স্মৃতিচারণ করে বাকি জীবন কাটিয়ে দেবো। রাত হয়ে গেছে, চলো শুয়ে পড়ি, কাল আবার সকাল সকাল উঠতে হবে। পরের দিন আইজাদ ওদের গাড়ি নিয়ে এসে হাজির, ওদের এয়ারপোর্টে পৌঁছে দেবে বলে। এক প্যাকেট খেজুর মায়ের হাতে দিয়ে নমস্কার করে বলল, ম্যাডাম ফির আইয়ে। এই কদিনে আইজাদ ওদের গাইড, অভিভাবকের মতো সঙ্গে থেকে ঘুরিয়েছে। কায়রো, দুবাই, কলকাতা কল্লোলিনী, কলকাতার জনসমুদ্রে এসে আবার সেই গতানুগতিক জীবন। বাড়ি ফেরার আনন্দই আলাদা। চলতে চলতে অমিও বলে উঠল, উফ, কতদিন বাড়ির ডাল ভাত খাইনি। একেবারে মনের কথাটা বললে তুমি অমিও। বলতে বলতে দুজনের কি হাসি চলছিল বেশ, এমন করে ভালো মন্দই। হঠাৎই ছন্দপতন, অমিয়র স্ট্রোক হয়। তার মুখের ডান পাশটা প্যারালাইসিস হয়ে গিয়েছিল, কথা বন্ধ হয়ে গেল, হাত পা কাঁপে। রোজ সকালে মায়া খবরের কাগজ পড়ে অমিয়কে শোনায়। অমিয়কে নিয়ে সারাদিন কোথা দিয়ে সময় কেটে যায়। মায়ের মনটা একদমই ভালো নেই। প্রতিবার আবাসনে রবীন্দ্র জয়ন্তী মায়া আর অমিয় উদ্যোগ নিয়ে করত। আজ 25শে বৈশাখ। কাচের প্লেটে ব্যালকনি থেকে কয়েকটি বেলফুল তুলে সযত্নে রবি ঠাকুরের ফটোর সামনে এনে রাখল সে। এমন সময় হঠাৎ কলিং বেলের আওয়াজ। দরজা খুলে দেখে অমিয়র বন্ধুরা। আবাসনের তুষারদা বললেন, কি মায়া, অবাক করে দিলেন তো। তোমাদের ছাড়া আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করবো এটা তুমি ভাবলে কি করে? ধূপ, বেলফুল, রজনীগন্ধার গন্ধে আর সমবেত রবীন্দ্রসঙ্গীতে অপূর্ব পবিত্রতায় ভরে উঠেছিল অমিয়র ঘর। এসরাজের সুরে অমিয় হঠাৎ সাড়া দিচ্ছে। কাপা কাপা হাতে কি যেন ইশারা করে সে বলতে চাইছে। কান্নায় গলা বুঝে আসলো মায়ার। সবার চোখ ছলছল। পরমেশ্বরের কাছে এ আকুতি তো সবারই। পরিবেশটা পুনরায় ফেরাতে তুষারদা গান ধরল, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ। মুহূর্তের জন্য যেন জীবনটা মধুময় হয়ে উঠল। জীবনের এইসব ছোট ছোট পাওনাগুলোই অমূল্য। পরস্পর একসাথে চলা, এটাই তো জীবন।